ডিয়ার স্টুডেন্টস, আজকে প্র্যাকটিস সেট 4। তো তোমাদের তো এক্সাম, তো আর প্র্যাকটিস সেট আপাতত দেওয়ার আর সময় নেই। চলবে প্র্যাকটিস সেট চলবে, শুধু কেভিএস এনভিএস কে টার্গেট করে নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম যাতে কেমিস্ট্রি লাগে সেগুলোকে টার্গেট করে প্র্যাকটিস সেট পরপর দেওয়া হবে, ঠিক আছে? তো তোমরা ফলো করে রাখবে। সো ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। চলো স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, calculate the amount of work done when 0.75 mole of an ideal gas expands isothermally and reversibly at 27 degrees centigrade from a volume of 15 liter to 25 liter। তাহলে দেখো কি কি বলেছে। সাবস্টেন্সটা কত আছে? 0.75 মোল, তাহলে n ইকুয়াল টু 0.75, ঠিক আছে? আইসোথার্মালি এক্সপ্যান্ড করছে, ঠিক আছে, রিভার্সিভলি। তাহলে এর যে ফর্মুলাটা, এতে যে ওয়ার্ক ডান হবে বাই দ্য সিস্টেম, গ্যাস এক্সপ্যান্ডস আইসোথার্মালি, তাহলে এখানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম কি হবে? W ইকুয়াল টু মাইনাস এন আর টি ln V2 বাই V1। ওকে, তো এখানে n দেওয়া আছে 0.75, T দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, 27 ডিগ্রি মানে এটাকে আমরা কেলভিনে কনভার্ট করব, প্লাস 273 কেলভিন এন্ড পেয়ে যাব 300 কেলভিন। নেক্সট দেখো আর কি আছে। V2 দেওয়া আছে 25, V1 দেওয়া আছে 15, ঠিক আছে, 15। তো তাহলে এবার এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো, ঠিক আছে? আর এর মান কত? আর হচ্ছে 8.314। তাহলে দেখো W ইকুয়াল টু পেয়ে যাচ্ছি মাইনাস 0.75 ইন্টু 8.314 ইন্টু 27 অ্যাড করে আমরা পেয়েছি 300 ln V2 বাই V1 মানে 25 বাই 15, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এখানে আমরা অ্যান্সারটা পেয়ে যাব মাইনাস 955.5 জুল। ওকে, অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, ঠিক আছে? এখানে আরেকটা অপশন কনফিউজ করার জন্য থাকতেই পারতো, উইদাউট মাইনাস সাইন, বাট এখানে অ্যান্সারটা কিন্তু মাইনাস সাইনটাই হবে। নেক্সট দেখো কি বলছে, রিগার্ডিং দ্য ডিসলিউশন অ্যামোনিয়াম ক্লোরাইড ইন ওয়াটার এক্সপ্লেন হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট। দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড ডিসলিউশন হচ্ছে মানে কি, অ্যামোনিয়াম ক্লোরাইড ডিসলিউশন হচ্ছে NH4 প্লাস Cl মাইনাস ফর্ম করবে, ঠিক আছে, ডিজলভ হবে। আর H2O, এটা তো অলরেডি H প্লাস প্লাস OH মাইনাস এই ফর্মেই থাকবে। এবার এখানে অ্যাকচুয়ালি যে তোমার ডিসলিউশন করার সময়, ঠিক আছে, এখানে যে রিঅ্যাকশনটা হচ্ছে যে সেটা কি ভেঙে যাচ্ছে, অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে যাচ্ছে। দেখো এবার সেক্ষেত্রে এখানে কোনটা বলেছে, কোন স্টেটমেন্টটা কারেক্ট, তো আমরা সবগুলোই দেখবো। দেখো যখন ভেঙে যাচ্ছে, আমি ভেঙে যাচ্ছে কথাটা বলছি, তার মানে এখানে কি হচ্ছে, ডিসঅর্ডারনেস ইনক্রিজ করছে, তাহলে আমরা বলতে পারি নাম্বার অফ আয়ন্স এখানে ইনক্রিজ করছে, মানে নাম্বার অফ পার্টিকেল, তার মানে ডেফিনেটলি ডেল এস গ্রেটার দ্যান 0 হবে, কারণ র্যান্ডমনেস এখানে কি হচ্ছে, ইনক্রিজ করছে। তাহলে অপশন বি কিন্তু কারেক্ট, অপশন বি কারেক্ট, ঠিক আছে? এবার এই যে রিঅ্যাকশনটা, এটা কিন্তু একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এন্ডোথার্মিক রিঅ্যাকশন মানে ডেল এইচ পজিটিভ, তাহলে ডেল এইচ পজিটিভ মানে অপশন এটাও কারেক্ট, ডেল এইচ কি হবে, গ্রেটার দ্যান 0। ওকে, নেক্সট বলছি টি ডেল এস গ্রেটার দ্যান ডেল এইচ। দেখো এবার এখানে আমরা সূত্রটার হেল্প নেব, ডেল জি ইকুয়াল টু ডেল এইচ টিডিএস। ওকে, এবার দেখো এখানে ডেল এস পজিটিভ, এই যে ডিসলিউশন হচ্ছে এখানে ডেল এস পজিটিভ। ওকে, আর যে কোনো প্রসেস এটা কি হবে, ডেল জি এটা নেগেটিভ হতে হবে, তাহলে এটা নেগেটিভ হওয়ার জন্য কি হতে হবে, এটা নেগেটিভ হওয়ার জন্য, এটাকে যদি নেগেটিভ হতে হয়, এই পুরো টি ডেল এস ভ্যালুটা কি হতে হবে, ডেল এইচ এর চেয়ে বেশি হতে হবে, তবেই না ডেল জি নেগেটিভ হবে। আশা করি বুঝতে পারছো কি বললাম, যে ডেল এস এর ভ্যালুটা কি হতে হবে, পজিটিভ হতে হবে, নয় পজিটিভ আমরা দেখতে পাচ্ছি, তাহলে ওভারঅল টি ডেল এস ভ্যালুটা কি হতে হবে, বেশি হতে হবে, মানে হাই টেম্পারেচার হতে হবে, টেম্পারেচারটা অ্যাকচুয়ালি হাই হতে হবে।
তাহলে ডেফিনেটলি এখানে ডেল জি নেগেটিভ হওয়ার জন্য টি ডেল এস গ্রেটার দ্যান ডেল এইচ হতে হবে। তাহলে আমাদের এটাও সঠিক, তাহলে অ্যান্সার হয়ে যাবে অল অফ দিস। ওকে, অ্যান্সারটা হয়ে যাচ্ছে অল অফ দিস। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এখানে কনফিগারেশন বলতে হবে, ঠিক আছে। এটা আমরা কি করব, সিআইপি রুল ফলো করে করব। সিআইপি রুল ফলো করে করব, করে আমরা প্রায়োরিটি সিকোয়েন্সটা প্রথমে এখানে নাম্বারিং করব, প্রায়োরিটি সেকেন্ড। তাহলে দেখো এখানে 1 2 3 4, ঠিক আছে, 2 3 4 চারটে কার্বনকে নাম্বারিং করলাম। এবারে দেখো প্রায়োরিটি বেসিসে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে 2 নম্বর কার্বন সেন্টারে 1 2 3 দেখো কি হচ্ছে, এটা কিভাবে রোটেশন হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। এবার যখন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয় তখন নর্মালি এস হয় কনফিগারেশন, বা যখন এই যে 4 নম্বর মানে একদম যে তোমার লো ওয়েটের যে অ্যাটমটা আছে সেটা যখন কি থাকবে, হরাইজন্টালি থাকবে ফিশার প্রজেকশনে, তখন কি হবে, তখন এসটা কি হয়ে যাবে, আর হয়ে যাবে, আর হয়ে যাবে অ্যাকর্ডিং টু ভেরি গুড রুল, ঠিক আছে। এটা কি হয়ে যাবে, আর হয়ে যাবে। তো তাহলে এটা পেয়ে গেলাম আমরা 2 আর, ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম 2 আর। সিমিলারলি এটাও দেখো 1 2 3 4, তাহলে এটাও অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, মানে এটাও আর হবে, তাহলে 3 আর। তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট, অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো পরের কোয়েশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ক্যান এক্সিবিট অপটিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে। অপটিক্যাল অ্যাক্টিভিটি কারা শো করে, কাইরাল কম্পাউন্ড, কাইরাল কম্পাউন্ড অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করে, ঠিক আছে। কাইরাল কম্পাউন্ড বলতে সি এ বি সি ডি, মানে কার্বনের চারটে হার্ট, চারটেতে ডিফারেন্ট মলিকুলার স্ট্রাকচার অ্যাটাচ থাকবে বা ডিফারেন্ট এলিমেন্ট অ্যাটাচ থাকবে, এইরকম ব্যাপারটা। তো এটাকে আমরা বলবো কাইরাল সেন্টার, ঠিক আছে। যারা জানো না একটু দেখে নাও, কাইরালিটি বলতে আমরা কি বুঝি, কাইরাল মলিকুল কাকে বলছে, যারা কি মিরর ইমেজ নট সুপার ইম্পসিবল, ঠিক আছে, মিরর ইমেজ নট সুপার ইম্পসিবল, সেই মানে প্রপার্টিটাকে আমরা বলছি কাইরালিটি। Optical activity কি, optical activity is the ability of chiral substances molecules lacking internal symmetry। দেখো তার মানে দেখো যখনই তোমার এইরকম একটা কাইরাল সেন্টার হচ্ছে তখন এখানে কি আছে, নো সিমেট্রি, কোনো সিমেট্রি থাকছে না, ঠিক আছে। সেটাই বলা হচ্ছে যে সেই কম্পাউন্ড গুলোই অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করে যাদের মধ্যে কোনো ইন্টারনাল সিমেট্রি নেই, ঠিক আছে। তো অপটিক্যাল অ্যাক্টিভিটি তারাই দেখায় যাদের ইন্টারনাল সিমেট্রি নেই এবং তারা কি করে, প্লেন অফ পোলারাইজড লাইটকে রোটেট করতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো 1 ব্রোমোপ্রোপেন, 1 ব্রোমোপ্রোপেন এইরকম স্ট্রাকচারটা হবে, এটা হচ্ছে ব্রোমিন। এখানে তাহলে দেখো এখানে কোনো কাইরাল সেন্টার আছে কি, এখানে একটা আছে কাইরাল কার্বন, এখানে আছে কার্বন, আছে কি, কাইরাল সেন্টার নেই, তাহলে এটা হবে না। 2 ব্রোমোবিউটেন, 2 ব্রোমোবিউটেন মানে এই রকম, এখানে ব্রোমিন, এখানে হাইড্রোজেন, দুদিকে দুটো, দেখো এইটা তাহলে আমরা দেখছি কিন্তু কাইরাল সেন্টার, তাহলে এটাই অ্যান্সার হবে, ঠিক আছে, এটাই তাহলে অ্যান্সার হবে। অন্যগুলোও দেখে নি, দেখো কি আছে, 3 ব্রোমোপেন্টেন, 3 ব্রোমোপেন্টেন, তার মানে কি হয়ে যাচ্ছে, ব্রোমিন এখানে থাকছে, ঠিক আছে, বাট দুদিকে সেম, ঠিক আছে, কাইরাল সেন্টার হচ্ছে না, তাহলে এটাও হচ্ছে না। এবার হচ্ছে ব্রোমোসাইক্লোহেক্সেন, এটার কি আছে, প্লেন অফ সিমেট্রি আছে, ঠিক আছে, প্লেন অফ সিমেট্রি, তাহলে এটাও হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কার্বোক্যাটায়ন ইজ মোস্ট স্টেবল, দেখো কোন কার্বোক্যাটায়ন মোস্ট স্টেবল, দেখো এই দুটোর যখন আছে অপশনে, আমরা বাকিগুলো তো দেখবোই না যে মোস্ট স্টেবল হবে। এবার এই দুটোর মধ্যে ব্যাপারটা কি, অপশন ডি তে যেই কার্বোক্যাটায়নটা আছে, দেখো
এখানে কি হবে, এই যে কার্বোক্যাটায়নটা এখানে কি হবে, রেজোনেন্স স্টেবিলাইজ হবে, রেজোনেন্স স্টেবিলাইজ হবে। ঠিক আছে, এটাও রেজোনেন্স স্টেবিলাইজ হবে, আবার এটাও রেজোনেন্স স্টেবিলাইজ হবে, এটাও রেজোনেন্স স্টেবিলাইজ হবে। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে এখানে কি আছে, শুধুমাত্র একটাই আছে আর এখানে তিনটে আছে, তাহলে এই যে অপশন ডি তে যে কার্বোক্যাটায়নটা আছে এখানে কি ডিগ্রি অফ রেজোনেন্স হাইয়েস্ট, তাই না, ডিগ্রি অফ রেজোনেন্স হাইয়েস্ট। তো সেই কারণে এটাই কি হবে, মোস্ট স্টেবল হয়ে যাচ্ছে, এটাই মোস্ট স্টেবল হয়ে যাচ্ছে, অপশন ডি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ সার্টেন সিস্টেম অ্যাবজর্ব 3 into 10 to the power 16 কোয়ান্টা। ঠিক আছে, একটা সিস্টেম কতগুলো কোয়ান্টা অ্যাবজর্ব করছে, 3 into 10 to the power 16। ঠিক আছে, পার সেকেন্ড, পার সেকেন্ড বলেছে কিন্তু, এটা মাথায় রাখবে, পার সেকেন্ড কতগুলো কোয়ান্টা, 3 into 10 to the power 16। এবার বলছে দেখো 10 মিনিট ধরে হয়েছে, ইররাডিয়েশনটা কত মোল ছিল রিঅ্যাক্ট্যান্ট, 0.002 মোল, 0.002 মোল রিঅ্যাক্ট করেছে। ঠিক আছে, এবার বলছে দ্য কোয়ান্টাম এফিসিয়েন্সি অফ দ্য প্রসেস। দেখো তাহলে এটা আমরা কিভাবে সলভ করব, কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নাও। দেখো কোয়ান্টাম এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে বলেছে, তাহলে প্রথমেই আমি বলবো কোয়ান্টাম এফিসিয়েন্সি, কোয়ান্টাম efficiency equal to quantum efficiency equal to number of molecules reacted, number of molecules reacted by number of quanta absorbed, number of quanta absorbed। ওকে, ঠিক আছে, কতটা কোয়ান্টা অ্যাবজর্ব হয়েছে আর তার জন্য কতটা মলিকুল রিঅ্যাক্ট করেছে, সেটাই হচ্ছে কোয়ান্টাম এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে দেখো এবার আমাদের এখানে ক্যালকুলেশন করে নিতে হবে কি, পার সেকেন্ডে এতগুলো কোয়ান্টা অ্যাবজর্ব করতে পারে সিস্টেম, তাহলে 10 মিনিটস মানে কত সেকেন্ড, 10 মিনিটস মিন টোটাল সেকেন্ড কত, 10 into 60 মানে 600 সেকেন্ড। ঠিক আছে, 600 সেকেন্ড। এবার 600 সেকেন্ড ধরে কি করেছে, 0.002 মোল অ্যাবজর্ব করেছে কোয়ান্টা। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে ক্যালকুলেশন করে নেব, এক সেকেন্ডে যদি 3 into 10 to the power 16 কোয়ান্টা অ্যাবজর্ব করে, তাহলে 600 সেকেন্ডে কতগুলো কোয়ান্টা অ্যাবজর্ব করবে, 3 into 10 to the power 6 into 600, তার মানে এখানে হয়ে যাচ্ছে, এটা 318 হচ্ছে, মানে 1.8 into 10 to the power 9। ঠিক আছে, 1.8 করে 10 to the power 9 করে নিলাম, এতগুলো কোয়ান্টা অ্যাবজর্ব করছে। ওকে, চলো এবার নেক্সট স্টেপে কি করব, নাম্বার অফ মলিকুলস, কত মোল দেওয়া আছে, নাম্বার অফ মলিকুলস, নাম্বার অফ মলিকুলস কতগুলো হবে, 0.002 মোল দেওয়া আছে আমাদের, তাই তো, ইনটু 6.02 into 10 to the power 23। ঠিক আছে, দেখো তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাব 1.204 into 10 to the power 21 মলিকুল। ঠিক আছে, দেখো তাহলে কি কি পেয়ে গেলাম, নাম্বার অফ মলিকুল রিঅ্যাক্টেড, নাম্বার অফ মলিকুল রিঅ্যাক্টেড পেয়েছি এটা, ওকে, আর নাম্বার অফ কোয়ান্টা অ্যাবজর্ব ওটাও পেয়ে গেছি, সেটা হচ্ছে এটা, 600 সেকেন্ডে কত কোয়ান্টা অ্যাবজর্ব করেছে। তাহলে কোয়ান্টাম এফিসিয়েন্সি ইকুয়াল টু কি হবে, 1.204 into 10 to the power 21, 10 to the power 21 ডিভাইড বাই 1.8 into 10 to the power, এটা কত ছিল, 9। দেখো তাহলে এবার এফিসিয়েন্সি ক্যালকুলেশন করব মানে ইনটু 100 করব। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব 66.88%, 66.88%। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, না বুঝতে পারলে অবশ্যই এই কন্টাক্ট নাম্বারে কিন্তু তোমরা কন্টাক্ট করে নেবে।
আরেকটা কথা আমি জানিয়ে রাখি, তোমরা যদি যেসব কোর্স চলছে কেমিস্ট্রির জন্য কেভিএস, এনভিএস, এমআরএস কে টার্গেট করে অলরেডি একটা কেমিস্ট্রির কোর্স চলছে, সেটাতে তোমরা জয়েন করতে চাইলে কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করবে, ঠিক আছে। এখানে কুপন কোড অ্যাপ্লাই করে অনেক কম প্রাইসে কোর্সটা তোমরা পেয়ে যাবে, যেহেতু অলরেডি ক্লাস হয়ে গেছে অনেক দিন, কিন্তু তোমরা এভরিথিং রেকর্ডেড, মক টেস্ট সমস্ত কিছু পেয়ে যাবে এই কোর্সে জয়েন করলে, ঠিক আছে। সবকিছুই পাবে, শুধু লাইভ ক্লাসগুলো তোমাদের রেকর্ডেড দেখতে হবে, কারণ ক্লাসটা অলরেডি অনেক হয়ে গেছে। এবার যে নতুন কোর্স আবার লঞ্চ করা হবে সেটা হবে তোমার কেমিস্ট্রি টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য পুরো সমস্ত কিছুর সিলেবাসের ওপর, মানে WBSSC SLHD PSCর অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস যদি বেরোনোর সম্ভাবনা আছে, তার সিলেবাস কভার হবে, ঠিক আছে। WBSLHD যা সিলেবাস ছিল সেটা তো কভার হবেই, এবং অন্যান্য স্টেট এক্সামের যা সিলেবাস ফলো করে পুরোটা কভার হবে। নতুন কোর্স লঞ্চ হবে, তবে সেটার প্রাইস ডেফিনেটলি একটু হাই থাকবে, কারণ যারা অলরেডি ক্লাস করেছো তারা জানো যে এখানে কি কোয়ালিটির ক্লাস, কি কোয়ালিটির নোটস কিরকম প্রোভাইড করা হয়, এবং এভরিডে ক্লাস হয়। এটা একটা প্লাস পয়েন্ট যে এভরিডে অল্প অল্প করে ক্লাস হয়, ঠিক আছে। তো একবারে বার্ডেনটা হয় না যে একদিনে 2 ঘন্টার ক্লাস, ওই ব্যাপারটা এখানে হয় না। তো যারা জয়েন করতে চাও কেমোস্ফিয়ার অ্যাপটা ডাউনলোড করবে, বা ডিটেইলসে জানার জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। আর নেক্সট যেটা আসছে আপার প্রাইমারির একটা ব্যাচ আসছে, সেটাতে সায়েন্স আর তোমার সিডিপি, ম্যাথ, সায়েন্স অ্যান্ড সিডিপি, ঠিক আছে, এই পার্টটাই করানো হবে। বাংলা ইংলিশের নোটস দিয়ে দেওয়া হবে, ক্লাস কিছু সেইভাবে হবে না। ইন ফিউচার করানো যেতেও পারে, ঠিক আছে, ইন ফিউচার হতেও পারে, সেটা হচ্ছে স্টুডেন্টরা কি চাইছে তার উপর বেস করে ডিসিশনটা নেওয়া হবে। কারণ এখন আমাকে আপাতত যারা বলেছে আপার প্রাইমারির সায়েন্স, ম্যাথ এবং সিডিপির ক্লাস চাই, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা আছে, তো এইটার উপরেই কোর্স লঞ্চ করা হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে দ্য নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম ফর আ 2 component system when 3 phases are in equilibrium. The number of degree of freedom for a 2 component system when 3 phases are in equilibrium. 3টে ফেজ ইকুইলিব্রিয়াম। দেখো আমরা জানি F equal to C minus P plus 2, যেখানে C হচ্ছে কি নাম্বার অফ কম্পোনেন্ট, ওকে। P হচ্ছে নাম্বার অফ ফেজ। এবার দেখো এখানে বলেছে 2 component system when 3 phases are in equilibrium, খুব ইজি। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কি হবে? F equal to 2 minus 3, ঠিক আছে, 2 minus 3। এবারে এখানে দেখো একটা জিনিস দেখো, দ্য নাম্বার অফ বলেছে ডিগ্রি অফ ফ্রিডম ফর আ 2 component system when 3 phases are in equilibrium, ঠিক আছে, সেজন্য এখানে এটা +2 না +1 হবে, ঠিক আছে, +1 হবে, সরি 2 minus 3, সরি 2, এখানে তাহলে 1 হবে, অ্যানসারটা হয়ে যাচ্ছে 1, ঠিক আছে, একটাই হবে, ডিগ্রি অফ ফ্রিডম হয়ে যাচ্ছে 1, ঠিক আছে। যেহেতু এখানে 2 কম্পোনেন্ট বলেছে, সিটা 2 হবে, আর বলেছে 3 ফেজেস, পিটা কি হবে? 3 হবে, আর +2 যেরকম সূত্রটা আছে দিলে এটা 1, ঠিক আছে, ডিগ্রি অফ ফ্রিডম হয়ে যাচ্ছে 1। নেক্সট কোয়েশ্চেন দেখো, the one which will show abnormal osmotic effect, the one which will show abnormal osmotic effect। এবার দেখো এই যে অসমোটিক এফেক্ট, অসমোটিক প্রেসার, এগুলো কি? এগুলো হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, ওকে, কলিগেটিভ প্রপার্টি। তো এই কলিগেটিভ প্রপার্টি কার উপর ডিপেন্ড করে? এটা কিন্তু ডিপেন্ড করে নাম্বার অফ পার্টিকেল প্রেজেন্ট তার উপর, নাম্বার অফ পার্টিকেল প্রেজেন্ট, কতগুলো নাম্বার অফ পার্টিকেল প্রেজেন্ট তার উপর কলিগেটিভ প্রপার্টি ডিপেন্ড করে, ঠিক আছে। তো এবার দেখো আমরা অপশনে আসি, অ্যাবনর্মালিটি কখন শো করে? আচ্ছা, এই যে কলিগেটিভ প্রপার্টির অ্যাবনর্মালিটি কখন শো করে? যখন অ্যাসোসিয়েশন অর ডিসোসিয়েশন হয়, তার কারণ কি এখানে নাম্বার অফ পার্টিকেল চেঞ্জ হয়, তখন অ্যাবনর্মালিটি শো করে, ঠিক আছে। কিন্তু এই যে কলিগেটিভ প্রপার্টি গুলো, এগুলো কি ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার অফ পার্টিকেল,
ঠিক আছে, কলিগেটিভ প্রপার্টি এটা কি ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার অফ পার্টিকেল। ঠিক আছে, তো সেই কারণে কি এখানে ম্যাটেরিয়াল আছে তার উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, এটা নাম্বার অফ পার্টিকেলের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, নাম্বার অফ পার্টিকেলের উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে। তো তাহলে চলো তাহলে এখানে অপশন গুলো দেখে নেওয়া যাক। ইউরিয়া দেওয়া আছে, এটা হবে না, ডিসোসিয়েট করবে না ওয়াটারে। গ্লুকোজ, ওয়াটার, ঠিক আছে, ডিজলভ হবে। সুক্রোজ, কোনো ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন হচ্ছে না। বাট বেনজোইক অ্যাসিড, এটা হয়ে যাবে অ্যান্সার। এটা কি করে? ডাইমারাইজ করে। বেনজোইক অ্যাসিড দেখো বেনজিনে ডাইমারাইজ করে। ঠিক আছে, তো সেই কারণে এটা কি করবে? অ্যাবনর্মাল অসমোটিক এফেক্ট দেখাবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। half life period of a first order reaction is 100 second. The rate constant of the reaction is, দেখো ফার্স্ট অর্ডার রিয়াকশন, রেট কনস্ট্যান্ট এবং হাফ লাইফ এর মধ্যে রিলেশনশিপ কি? k equal to 0.693 by t half। এবার হাফ লাইফ এখানে দেওয়া আছে 100 সেকেন্ড, k equal to 0.693 by 100। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে তোমার 60, এখানে 6 অ্যান্সার কি আছে? 6.93। আচ্ছা, তাহলে দেখো এখানে অ্যান্সারটা হয়ে যাবে 6.93 ইনটু 10 to the power -3 সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো বলছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স অফ AgNO3 at 25 degree centigrade for infinite dilution is 133.3 ohm। দেখো তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স অফ AgNO3 কি বলছে? 133.3। ঠিক আছে, ইউনিটটা লিখছি না। দ্য ট্রান্সপোর্ট নাম্বার অফ Ag প্লাস মানে TAg প্লাস ইকুয়াল টু 0.464। ঠিক আছে, 0.464 দিয়েছে। এবার বলছে যে তোমার ট্রান্সপোর্ট নাম্বার অফ Ag প্লাস 0.464 of Ag plus and NO3 minus ion at infinite dilution will be। আচ্ছা, ইনফাইনাইট ডাইলুশনে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স কত ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে দেখো এখানে আমরা Ag প্লাস এর ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স কিভাবে পাবো? ট্রান্সপোর্ট নম্বর TAg প্লাস ইনটু AgNO3 এর ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স মাল্টিপ্লাই করলে পাবো। ঠিক আছে, তাহলে এখানে পেয়ে যাচ্ছি TAg প্লাস কত? 0.464 ইনটু 133.3 ওহম। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো আমরা পেয়ে যাব 61.85। ঠিক আছে, ইউনিটটা ওই সেম হবে, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার ইকুইভ্যালেন্ট ইনভার্স। ঠিক আছে, এটা পেয়ে গেলাম Ag প্লাসে। তাহলে এবার আমাদের কি ফাইন্ড আউট করতে হবে? NO3 মাইনাসে ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স অফ NO3 মাইনাস। দেখো তাহলে এটা কি করব? AgNO3 থেকে মাইনাস করব, মাইনাস Ag প্লাসেরটা মাইনাস করব, তাহলে পাবো। তাহলে এটা ছিল কত আমাদের? 133.3 মাইনাস Ag প্লাসের কত বেরিয়েছে? 61.85। ঠিক আছে, 61.85। তাহলে দেখো এখানে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি ফাইনালি 71.45 ওহম সেন্টিমিটার স্কয়ার ইকুইভ্যালেন্ট ইনভার্স। দেখো তাহলে এখানে অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো গ্যাসের একটা প্রবলেম বলছে two gases A and B have molecular weight 144 and 64 respectively. Their rates of diffusion will be in the ratio of rate of diffusion। খুব ইজি। ঠিক আছে, কি কি দেওয়া আছে? মলিকুলার ওয়েট দেওয়া আছে, Me ইকুয়াল টু দেওয়া আছে 144, Mb দেওয়া আছে 64। ঠিক আছে, দুটো গ্যাস। এবার রেট অফ ডিফিউশনের রেশিও চেয়েছে। দেখো তাহলে গ্রাহামস ল অফ ডিফিউশন কি বলছে? গ্রাহামস ল অফ ডিফিউশন
Graham's law of diffusion RA by RB equal to root over MB by MA, ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো তাহলে দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি RA by RB ইকুয়াল টু রুট ওভার 64 বাই 144, বর্গমূল করলে পেয়ে যাব 8 বাই 12 মানে 2/3, তাহলে 2:3 হবে, তাই তো 8/3 পেয়ে যাচ্ছি। আচ্ছা এখানে 8/12 আছে, অপশন সি, ঠিক আছে, 8:12 আছে এখানে, অপশন সি হবে অ্যান্সার। রেটস অফ ডিফিউশনের রেশিও হচ্ছে 8:12। চলো নেক্সট দেখো, একটা হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালের উপর একটা ছোট্ট প্রবলেম। কি দেওয়া আছে? দ্য আনসার্টেনটি ইন মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইজ 1 × 10⁻⁻5 কেজি মিটার পার সেকেন্ড। আনসার্টেনটি ইন মোমেন্টাম, ঠিক আছে, তার মানে ডেল পি দেওয়া আছে 1 × 10⁻⁻5, ঠিক আছে। এবার আনসার্টেনটি ইন পজিশন মানে ডেল এক্স ক্যালকুলেশন করতে হবে, এইচ এর ভ্যালু দেওয়া আছে। তাহলে দেখো আমরা জানি ডেল এক্স ডেল পি, আনসার্টেনটি প্রিন্সিপাল অনুযায়ী আমরা জানি ডেল এক্স ডেল পি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/2π, ঠিক আছে। তাহলে ডেল এক্স ক্যালকুলেশন করতে হবে, এটা হয়ে যাবে h/2π ডেল পি। এবারে এখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ডেল এক্স এর ভ্যালু আমরা পেয়ে যাব 6.62 × 10⁻34, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু যা দেওয়া আছে তাই বসিয়েছি, 2π ডেল পির ভ্যালু 10⁻⁵, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পাবো তোমার অপশন সি 5.27 × 10⁻30। ওকে, ঠিক আছে, আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে এটা করতে হলো। নেক্সট দেখো কোয়েশ্চেন, খুব সোজা। দ্য প্রিন্সিপাল অফ ক্লিনিং বাই সোপ কি কি আছে? ফ্লোটেশন, ভিসকোসিটি, ইলাস্টিসিটি, সারফেস টেনশন, ঠিক আছে। এটা তোমরা সবাই জানো, খুবই ইজি কোয়েশ্চেন। ইলাস্টিসিটির উপর ডিপেন্ড তো করে না, ভিসকোসিটির উপরেও করে না, আবার ফ্লোটেশনের উপরেও করে না। কার উপর করে? সারফেস টেনশন, ঠিক আছে। সাবান অ্যাকচুয়ালি কি করে? সোপ কি করে? লোয়ার্স দ্য সারফেস টেনশন অফ ওয়াটার। ওয়াটারের সারফেস টেনশন যদি লো করে তাহলে কি করে? খুব ইজিলি এটা কি করতে পারে? ওয়াটারটা স্প্রেড করতে পারে, ক্যান ইজিলি স্প্রেড and penetrate dirt particle, ওকে। তাহলে তোমার সারফেস টেনশন হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে a 0.0020 মোলার অ্যাকোয়াস সলিউশন অফ অ্যান আয়নিক কম্পাউন্ড। দেখো এটা আয়নিক কম্পাউন্ড, কোবাল্ট, অ্যামোনিয়া NH3 এর হোল 5, NO2Cl। আয়নিক কম্পাউন্ড বলছে কারণ এটা কি হবে? ভেঙে যেতে পারে, ভেঙে যাবে NO2 প্লাস Cl মাইনাস, এইভাবে। এবার বলছে ফ্রিজেস অ্যাট 0.00732 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো ফ্রিজ করবে। এবার বলছে নাম্বার অফ মোলস অফ আয়ন্স হুইচ one mole of ionic compound produces on being dissolved in water will be। আচ্ছা এখানে কেএফ ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের কনস্ট্যান্ট এর ভ্যালু এখানে দেওয়া আছে। এবার এম দেওয়া আছে 0.0020 এখানে, ঠিক আছে। দেখো তাহলে এখানে কি হবে? ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। তাহলে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ΔTF আমরা কি লিখতে পারি? যেহেতু এই টেম্পারেচারে ফ্রিজ করছে তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 0.00732 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। দেখো তাহলে এখানে ΔTF কত পেয়ে গেলাম? 0.00732 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে। চলো এবারে বলেছে দেখো নাম্বার অফ মোলস অফ আয়ন হুইচ 1 মোল অফ আয়নিক কম্পাউন্ড প্রডিউসেস, ঠিক আছে।
তাহলে এখানে আমরা কি করব, তাহলে ডেল টি এফ ইকুয়াল টু আমরা কি জানি, ডেল টি এফ ইকুয়াল টু আই কে এফ এম, আই কে এফ এম। ঠিক আছে, দেখো কে এফ এর ভ্যালু এখানে দেওয়া আছে, কে এফ এর ভ্যালু দেওয়া আছে, ওকে দেওয়া আছে, ঠিক আছে, এম এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এখানে আমরা আই এর ভ্যালু পেয়ে যাব, তাহলে এখানে আমরা কিন্তু আই এর ভ্যালু পেয়ে যাব। এখানে আই এর ভ্যালুটা হবে ক্যালকুলেশন করে নিলে 2। ঠিক আছে, সব ভ্যালুগুলো আমি এখানে বার করে দিয়েছি, আই এর ভ্যালু হয়ে যাবে 2। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে দেখো, দ্য অ্যাপিয়ারেন্স অফ কালার ইন সলিড অ্যালকালি মেটাল হ্যালাইডস ইজ জেনারেলি ডিউ টু, কিসের জন্য হয়, এফ সেন্টার, স্কটকি ডিফেক্ট, ফ্রেঙ্কেল ডিফেক্ট, ইন্টারস্টিশিয়াল পজিশন, কোনটা হবে অ্যান্সার? দেখো এখানে যে স্কটকি ডিফেক্ট আছে, এই যে স্কটকি ডিফেক্টটা এটা কি হয়, ক্যাটায়ন অ্যানায়ন পেয়ার যদি মিসিং হয় ক্রিস্টাল থেকে তখন হয়। ঠিক আছে, স্কটকি ডিফেক্ট এটা কখন হয়, ক্যাটায়ন অ্যানায়ন পেয়ার, ক্যাটায়ন অ্যানায়ন পেয়ার মিসিং ফ্রম ল্যাটিস, ক্যাটায়ন অ্যানায়ন পেয়ার মিসিং ফ্রম ল্যাটিস হলে কি হয়, স্কটকি ডিফেক্ট দেখা যায়। ফ্রেঙ্কেল ডিফেক্ট কি হবে, ফ্রেঙ্কেল ডিফেক্ট, ফ্রেঙ্কেল ডিফেক্টটা হয়ে যাচ্ছে কি, এটা ইন্টারস্টিশিয়াল পজিশনে কোনো ডিফেক্টের জন্য। ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল পজিশন, ইন্টারস্টিশিয়াল পজিশনের কোনো ডিফেক্টের জন্য। ওকে, দেখো এবার আসছি এফ সেন্টার। এফ সেন্টারটা কি, এফ সেন্টার যখন ফর্ম করে দেখো তখন কি হয়, অ্যানায়ন সাইটে কি হয়, ইলেকট্রন থাকে, অ্যানায়ন সাইটে ইলেকট্রন থাকে, অকুপাই করে, ইলেকট্রন কি করে অ্যানায়ন সাইটে অকুপাই করে, এটা হচ্ছে এফ সেন্টার বলি আমরা এটাকে, এফ সেন্টার। ঠিক আছে, এই যে ইলেকট্রনটা প্রেজেন্ট থাকে এটা কি করে, কোনো অ্যানায়নিক সাইটে কি থাকে, অ্যানায়নিক সাইট, অ্যানায়নিক সাইটে ইলেকট্রন অকুপাই করে। ঠিক আছে, এবং এই যে ইলেকট্রনটা এটা কি করে, ভিজিবল লাইট অ্যাবজর্ব করে, ভিজিবল লাইট অ্যাবজর্ব করে এবং এটা কালার শো করে, ভিজিবল লাইট এনার্জি অ্যাবজর্ব। ঠিক আছে, এবং এটা কি করছে, কালার শো করছে, ইলেকট্রন এটা কালার শো করছে। ঠিক আছে, তাই যে কোনো অ্যালকালি মেটাল হ্যালাইডস কি করে, কালার শো করে, এফ সেন্টার। ওকে, নেক্সট দেখো কি বলছে, 1 মাইক্রোগ্রাম অফ রেডিও অ্যাক্টিভ সোডিয়াম, কি বলছে, সোডিয়াম উইথ আ হাফ লাইফ অফ 15 আওয়ার ওয়াজ ইনজেক্টেড ইনটু আ লিভিং সিস্টেম ফর আ বায়ো অ্যাসিড। আচ্ছা, এখানে টি হাফ বলে দিয়েছে, হাফ লাইফ 15 আওয়ার, নোট করে নি। তারপর বলছে হাউ লং উইল ইট টেক ফর দ্য রেডিও অ্যাক্টিভিটি টু ফল 25% অফ দ্য ইনিশিয়াল ভ্যালু। তাহলে দেখো আমরা যদি ইনিশিয়ালটা 100 ধরি, 100 ধরি, তাহলে তোমার 25% পর্যন্ত রিচ করবে, মানে কি 25 পর্যন্ত রিচ করবে, ফাইনাল, ফাইনালটা হচ্ছে 25। তাহলে এখানে আমরা কি বলতে পারি, রিমেনিং ফ্র্যাকশন কত, রিমেনিং ফ্র্যাকশন, রিমেনিং ফ্র্যাকশন হয়ে যাচ্ছে 25/100। ওকে, তাহলে কত হচ্ছে 1/4, 1/4 পার্ট। এদিকে দেখো টি হাফ 15 আওয়ার মানে এখানে 1 পার্ট হলে সেটা হাফ হয়ে যায়, আবার সেটা আবার টি হাফ মানে হাফ লাইফের পরে আবার সেটা হাফ মানে 1/4 হয়ে যায়, এরকম হয়। ঠিক আছে, দেখো তাহলে আমরা বলতে পারি এখানে কি, আফটার 1 হাফ লাইফ, আফটার 1 হাফ লাইফ রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটি কি হবে, হাফ। ঠিক আছে, তাহলে আফটার 2 হাফ লাইফস কি হবে, 1/4, 1/4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি,
1/4 রিমেনিং থাকছে, তাই তো? তাহলে তার মানে এখানে যেটা আমরা পাচ্ছি 25% মানেই 1/4। এটা আমি আগেই এখানে ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি। 25% থাকছে মানে 1/4, এটা আমি আগেই ক্যালকুলেশন করার জন্য দেখালাম। তার মানে টোটাল আমার সময় লাগলো 2 হাফ লাইফ। 2 হাফ লাইফ মানে কি 15 into 2 মানে 30 আওয়ার। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন ডি। অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি। ওকে, নেক্সট দেখো 17 কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইনফরমেশন, আচ্ছা লা চ্যাটেলিয়ার প্রিন্সিপাল কোনটা ওবে করছে না। ঠিক আছে, দেখো বলছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ এ উইক, entropy change in a reaction, equilibrium constant of a chemical reaction, shift in equilibrium position on changing value of a constant। আচ্ছা দেখো অ্যাকচুয়ালি কি লা চ্যাটেলিয়ার প্রিন্সিপাল আমাদের কিভাবে হেল্প করে, এটা কিভাবে হেল্প করে, এটা আমাদের হেল্প করে যে কোনো একটা রিয়াকশনে কোনো একটা সিস্টেমের ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করবে। ঠিক আছে, কোন দিকে শিফট করবে কখন, যদি আমরা কোনো এক্সটার্নাল কন্ডিশন চেঞ্জ করি। ঠিক আছে, যদি আমরা কোনো এক্সটার্নাল কন্ডিশন চেঞ্জ করি, যেমন ধরো কনসেন্ট্রেশন, টেম্পারেচার, প্রেসার, ঠিক আছে, আমরা যদি এগুলো চেঞ্জ করি তাহলে রিয়াকশন ইকুইলিব্রিয়ামের ডিরেকশনটা কোন দিকে থাকবে। ঠিক আছে, ডিরেকশনটা সেটা আমাদের হেল্প করে লা চ্যাটেলিয়ার প্রিন্সিপাল। তাহলে দেখো অ্যান্সারটা আমাদের হয়ে যাবে অপশন ডি। ওকে, নেক্সট দেখো কি বলছে, দ্য সলিউবিলিটি প্রোডাক্ট অফ, দেওয়া আছে সলিউবিলিটি প্রোডাক্ট, দেখো 10 to the power minus 31, 10 to the power minus 44 এরকম দেওয়া আছে। এবার বলছে সলিউবিলিটি অফ দি সালফাইডস আর ইন দা অর্ডার। দেখো এখানে সলিউবিলিটি প্রোডাক্ট দেওয়া আছে প্রত্যেকটার। এবার আমরা জানি সলিউবিলিটি ইকুয়াল টু কি, রুট কেএসপি, সলিউবিলিটি প্রোডাক্টের রুট। তাহলে আমরা দেখতে পাচ্ছি কেএসপি যদি বেশি হয় সলিউবিলিটি বেশি হবে, কেএসপি কম হলে সলিউবিলিটিও কম হবে, প্রপোর্শনাল রিলেশন, তাই না? তাহলে দেখো এখানে কার সবচেয়ে বেশি সলিউবিলিটি প্রোডাক্ট কার সবচেয়ে বেশি, সিইউএস এর। তার মানে সিইউএস এর সলিউবিলিটি প্রোডাক্টও বেশি হবে। আচ্ছা সলিউবিলিটি প্রোডাক্ট দাও, সলিউবিলিটি প্রোডাক্ট সিইউএস এর সবচেয়ে বেশি, তাহলে সলিউবিলিটি অফ সিইউএস বেশি হবে সবচেয়ে। তারপর কে আছে, তারপর আছে সিডিএস, তারপরে সিডিএস হবে, তারপর আছে এইচজিএস, তাহলে এইচজিএস হবে। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে অ্যান্সার ডি, অপশন ডি হচ্ছে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, চলো নেক্সট কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোইং ডাজ নট হ্যাভ অ্যালোট্রপ। দেখো অক্সিজেনের আমরা জানি এয়ারে একটা অক্সিজেন থাকে, আবার ওজন, এটার আমরা দুটো অ্যালোট্রপ বলতে পারি। সালফারের কি থাকে, রোম্বিক মনোক্লিনিক, ঠিক আছে, রোম্বিক মনোক্লিনিক অ্যালোট্রপ আছে নর্মাল কন্ডিশনে। ঠিক আছে, কার্বনের কি আছে, কার্বনেরও দুটো অ্যালোট্রপ, মেনলি ডায়মন্ড, গ্রাফাইট, তাই তো, গ্রাফাইট। নাইট্রোজেনের নেই, ওকে, নাইট্রোজেনের নেই, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, the deluge is the change in enthalpy and daily the change in internal energy. Okay, accompanying a gaseous reaction, then deluge is always greater than daily. আচ্ছা এখানে দেখো কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, এদের মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমাদের বলতে হবে। দেখো তো ইকুয়েশনটা আমরা কি জানি, ডেল এইচ ইকুয়াল টু ডেল ই প্লাস পি ডেল ভি, বা পি ডেল ভির জায়গায় ডেল ই প্লাস ডেল এন আর টি বসাতে পারি, এই দুটো। এবারে এখানে কি কি বলেছে দেখো, ডেল এইচ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ডেল ই। দেখো সেইটা হতে পারে না, তার কারণ কখনো যদি ডেল ভি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে ডেল এইচ অলওয়েজ গ্রেটার দ্যান ডেল ই কিভাবে হতে পারে, তখন কি হবে, তখন আবার ডেল ই বড় হয়ে যাবে ডেল এইচ এর চেয়ে, তাহলে এটা হবে না। এবার বলছে ডেল এইচ লেস দ্যান ডেল ই অনলি ইফ দ্য নাম্বার অফ মলিকুলস
moles of products is greater than the number of moles of reactant. আচ্ছা, নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট। আচ্ছা, তাহলে এ থেকে ধরো তৈরি হচ্ছে বি প্লাস সি, তাহলে এখানে বেশি তৈরি হচ্ছে মানে ডেল এন ইকুয়াল টু কি হবে, পজিটিভ হবে, ডেল এন পজিটিভ হবে। তাহলে ডেল এন পজিটিভ হলে দেখো এখান থেকে আমরা বলতে পারি ডেল এইচ গ্রেটার দ্যান ডেল ই হবে হোয়েন ডেল এন পজিটিভ। ঠিক আছে, তাহলে এটাও ভুল, এটাও ভুল। এবার বলছে ডেল এইচ অলওয়েজ লেস দ্যান ডেল ই, সেটাও নয়। ডেল এইচ অলওয়েজ লেস দ্যান ডেল ই হবে, সেটাও নয়, এখানে দেখতেই পাচ্ছ। এর পরের পয়েন্টটা আছে ডেল ই গ্রেটার দ্যান ডেল এইচ অনলি ইফ দ্য নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট ইজ লেস দ্যান দি নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্ট। দেখো তাহলে যদি এরকম হয় বি প্লাস সি এ ফর্ম করছে, তাহলে ডেল এন নেগেটিভ হবে। তাহলে ডেল এন নেগেটিভ হলে এখান থেকে আমরা কি পাবো, ডেল এন নেগেটিভ মানে ডেল ই গ্রেটার দ্যান ডেল এইচ হয়ে যাচ্ছে হোয়েন ডেল এন নেগেটিভ, তাই না? বুঝতে পারছো? তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে করে এই টাইপের কোয়েশ্চেনে আমাদের কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে করে খুব ট্রিকি ওয়েতে ফলো করে আমাদের কিন্তু অ্যান্সারটা দিতে হবে। ঠিক আছে, না বুঝতে পারলে কোনো কোয়েশ্চেন যদি এরকম থাকে বুঝতে পারছো না, তাহলে অবশ্যই কিন্তু এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে। আর আমি আর একবার বলে দিই, আমাদের কোর্সের ব্যাপারে জানতে হলে কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করবে। ঠিক আছে, এখানে অলরেডি কেমিস্ট্রির টিচার রিক্রুটমেন্ট এক্সামকে টার্গেট করে কোর্সেস আছে। ঠিক আছে, যেখানে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো পাবে, ওই জন্য অনেকটাই লো প্রাইসে পেয়ে যাবে। তার জন্য কন্ট্যাক্ট করবে, কুপন কোড অ্যাপ্লাই করে আমি পারচেস করতে চাইলে কুপন কোড অ্যাপ্লাই করে অনেক লো প্রাইসে করে দিতে পারবো। ঠিক আছে, এবার আরেকটা কথা যেটা বলার, যে নতুন ব্যাচ লঞ্চ হবে, তো সেটাতে কেউ জয়েন করতে চাইলে আমাকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এখনো সেটার লঞ্চ হয়নি, তো লঞ্চ করা হবে, ভাবনা চিন্তা করা হচ্ছে। আর রিসেন্ট যেটা বেরোবে সেটা হচ্ছে আপার প্রাইমারি একটা ব্যাচ। ঠিক আছে, ম্যাথ সায়েন্স উইথ পেডাগজি, মানে ম্যাথ অ্যান্ড সায়েন্সের পেডাগজি প্লাস তার সাথে সিডিপি। ঠিক আছে, এবং বাংলা ইংলিশের নোটস দিয়ে দেওয়া হবে, কিছু কিছু ক্লাসও দিয়ে দেওয়া হবে, তো সেইটা পরে। ঠিক আছে, তো আমি আপাতত এই পর্যন্তই রাখছি, আবার নেক্সট প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো। অল দ্য বেস্ট সবাইকে, সবাই খুব ভালো করে এক্সাম